শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। দর্শক, আজ যে তারকাদের সাথে কথা হবে তারা গানের মানুষ, তরুণ প্রজন্মের শিল্পী। তারা তরুণদের গান মানেই নতুন কাজ, নতুন ভাবনা, পুরনো সুরকে নতুনভাবে ফিরে পাওয়া কিংবা সময়ের স্রোতে বহমান এই সুরগুলোকে আবার নতুন করে ভাবা। প্রিয় দর্শক, কখনো গিটারের টোনে, কখনো প্লেলিস্টে বাজতে থাকা গানগুলো আমাদের সঙ্গী হয়ে ওঠে, আমাদের বন্ধু হয়ে ওঠে, সেটি আমরা ঠাউর করে উঠতে পারি না। আজ যে দুজন তরুণ শিল্পী রয়েছেন তাদের গানও আমাদের ভীষণ প্রিয় এবং গানগুলোর সাথে সাথে তারাও আসলে আমাদের বন্ধু হয়ে উঠেছে, আমাদের প্রিয় হয়ে উঠেছে। চলুন শুরুতে তাদের সাথে পরিচয় করাই। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী মেজবাহ বাপ্পি এবং আমাদের সাথে আছে সঙ্গীত শিল্পী পিঙ্কি ছেত্রী। দুজনকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। থ্যাংক ইউ। আমি বরাবরই বলে থাকি যে গান নিয়ে আলোচনা যখন করতে হয় আমার ভীষণ ভালো লাগে, মনে হয় যে কথার ফাঁকে ফাঁকে তো আবার গানও শুনবো, সুরও শুনবো। তো অনেকদিন বাদে আসলে আমার মেজবাহ বাপ্পিকে পাওয়া এবং পিঙ্কি ছেত্রীর সাথে প্রথমবার আমি বসছি। সো গল্প হবে অনেক এবং দুজনের সাথেও দুজনের একটা কেমিস্ট্রি আছে গানের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে, সেটাও শুনবো। এখন বর্তমানে কি নিয়ে ব্যস্ততা মেজবাহ বাপ্পি শুনি? বর্তমানে বেশ কয়েকটা গানের কাজ চলছে। যেমন আগামী বৃহস্পতিবার HM ভয়েস থেকে একটি গান রিলিজ হবে, আমার সব দূরত্ব তুমি, শেখ নজরুলের কথায় এবং ফিদেল নাইমের সুরে। তাছাড়াও কয়েকদিন আগে বঙ্গতে এসেছে একটা ওয়েব ফিল্ম, সেটার জন্য দুটো গান করেছি। আরও বেশ কিছু গানের কাজ চলছে। ওয়েব ফিল্মটার নাম কি? অপুরুষ। আচ্ছা, মোশাররফ করিম অভিনীত। বাহ, তাহলে তো একটা দারুণ কাজ, আবার সেখানে একটা মিউজিক করা, আর প্ল্যাটফর্মটাও আসলে নতুন, এখানে কাজের সুযোগ এখন অনেক বেশি। তো এই দিকটাতে আপনি কিভাবে ভাবছেন, মানে কতটুকু সম্ভাবনাময় শিল্পীদের জন্য? আমি তো আগে অনেক নাটকের জন্য গান করতাম, বেশ কিছু গান করা হয়েছে নাটকের জন্য। তো ওই জায়গাটা থেকে আমি যেমন এই ওয়েব ফিল্মটার কাজ যখন করি, ডিরেক্টর ছিলেন জসিমউদ্দিন মন। তো ওনার সঙ্গে এর আগে নাটক নিয়ে আমার অনেক কাজ হয়েছে, এই প্রথম ওয়েব ফিল্ম নিয়ে। তো আমার কাছে আসলে কাজের ধারাটা একই রকম, মানে গান করছি, সেটা যে কোনো একটা সিকোয়েন্স, ওটা টাইটেল ট্র্যাকটা করেছি, আর একটা সিকোয়েন্সের জন্য একটা রোমান্টিক গান করেছি। তো নাটকের জন্য ঠিক যেভাবে করতাম এটার জন্য ঠিক সেভাবেই করেছি। আচ্ছা, তার মানে সুরের আসলে আলাদা কোনো প্ল্যাটফর্ম আসলে প্রভাব ফেলছে না আপনার জীবনে? আমার কাছে আসলে গানের কথা, যারা অনেক বড় মিউজিক ডিরেক্টর যারা কাজ করেন, তাদের কাজের ধরনটা একরকম ছিল, যেমন সিনেমার প্রয়োজনে, বিভিন্ন সিকোয়েন্সের প্রয়োজনে সেই ধরনের গান, সেটা একটা আলাদা জায়গা আছে সিনেমার জন্য। তো আমার কাজগুলো একটু অন্যরকম, যেমন গানটার কথা যখন রেডি হয়ে যায়, তো আমার কাছে গানের কথাটা খুব ইম্পর্টেন্ট। তো সেই কথার প্রয়োজনে আসলে সেই কথাটা মানুষের কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে সুন্দর মাধ্যম হলো সুর। তো আমার কাছে যে সুরটা ভালো লাগে আমি সেই সুরটা দেওয়ার চেষ্টা করি। বাহ, দারুণ। পিঙ্কি ছেত্রীর কাছে একটু শুনবো, কেমন আছেন এবং কেমন ব্যস্ততা চলছে? কেমন আছি এটা তো দেখতে পাচ্ছেন, ভীষণ অসুস্থ, ভীষণ অসুস্থ। আর বর্তমানে কাজ নতুন দুটো গান আসছে। একটা আমার নিজের সলো গানের কথা এবং সুর করেছেন মুন ভাই, অটোমনাল মুন। আর আরেকটা আসছে আমার আর ইমরানের ডুয়েট। আচ্ছা, হ্যাঁ। সো এটা দুটোই কাজ আসলে সম্ভাবনাময় এবং দারুণ একটা কাজ হতে চলেছে। কারণ গানের সাথে যারা জড়িত আছেন, নামগুলো শুনলেই মনে হয় যে অপেক্ষা করতে হবে গান। হ্যাঁ, আমার আর ইমরানের গানটা লিখেছেন জীবন ভাই, রবিউল ইসলাম জীবন। এই দুটো গান মানে আসবে সামনে, এখনো ডেটটা ফিক্স হয়নি আর কি। রবিউল ইসলাম জীবন নামটা শুনে মনে হলো তিনি যে গানই লিখেন এবং যে গানই ছুঁয়ে দেন সেই গানই আসলে ফেমাস হয়ে যায়। আমি জানি না জীবন ভাই দেখছেন কিনা এই মুহূর্তে আমাদের। নিশ্চয়ই। এবং সেই সাথে আমি তো কিছুটা আমার গানের জায়গাটাকে একটু, পরিধিটা একটু ছোট করে এনেছি, ট্র্যাকটা একটু চেঞ্জ করে ফেলেছি। তার কারণ কি? কন্টেন্ট ক্রিয়েশন? হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েশনের দিকে একটু ঝুঁকেছি বেশি বলা যায়, কারণ আফটার অল চলতে তো হবে। কারণ আমাদের ব্রেড অ্যান্ড বাটারই হচ্ছে গান। এখনকার সময়ে এসে আমরা যেটা দেখতে পাই, একদম ফুল ফ্লেজেড আপনি গানকে মাথায় রেখে আপনি সারভাইভ করবেন, এই সময়টা আসলে খুবই একটা মানে হযবরল একটা সময় আমরা পার করছি এখন এই সময় আমার কাছে মনে হয় যারা টিকে যাবেন, ধৈর্য ধরে তারা টিকে যাবেন। আর যারা মানে অনেকেই তো হাঁপসে যাচ্ছেন, অনেকেই তো টায়ার্ড হয়ে যাচ্ছেন, মানে আর কত যুদ্ধ করা যায়, তাই না? আমাদের দেশ ছাড়া, আমাদের বাংলাদেশ ছাড়া
পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে আর্টিস্ট নিজেই নিজেকে ম্যানেজ করে, ঠিক আছে? তো একটা আর্টের যে কোনো ফর্মে আমার কাছে মনে হয় যে আর্টিস্ট শুধু একজন শিল্পী শুধু তার কাজ করবে, শুধু তার ক্রিয়েশন নিয়ে চিন্তা করবে, তার ক্রিয়েটিভিটি নিয়ে চিন্তা করবে। বাকি টাকা পেলাম কি পেলাম না, গন্তব্যে ঠিকঠাক মতো পৌঁছলাম কি পৌঁছালাম না, এত কিছু চিন্তা করা শিল্পীর কাজ না আসলে। কিন্তু সেই জায়গাটা আসলে আমাদের দেশে আমরা এখনো পর্যন্ত আসলে ক্রিয়েট করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। বাট সময় যে ছিল না সেটা না, সময় ছিল এবং সেটা স্বর্ণযুগ হয়ে গেছে আমার কাছে। ওই সময় আর আসবে না, বাট এর মধ্যেও চলতে হবে, কাজ করতে হবে, নিজেকে টিকিয়ে রাখতে হবে। তো সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, যেখান থেকে পয়সা আসছে, যেখান থেকে সারভাইভ করা যাচ্ছে, সেই জায়গাটা নিয়ে আসলে কাজ করা উত্তম। আমি গান তো ছাড়তে পারবো না কখনো, গান ছাড়া পসিবলও না কখনো। আর আমি যেভাবে গান করতে চাই, আর আমি যেভাবে গান করতে চাই, আমরা যারা আছি যেভাবে গান করতে চাই, আমরা 2 টাকা কামালে 2 টাকা দিতেও চাই। মানে আমাদের এ পর্যন্ত কোনো মানে প্রোডাকশন হাউস বলতে পারবে না যে কোনো প্রোডাকশন হাউসের কাছে গিয়ে আমরা গান করেছি। আমার এ পর্যন্ত আমি গান, এটা আমি অনেক হলফ করে এবং গর্ব করে বলি আর কি, যে আমার গানের কাজ আমি নিজে করেছি, আমার পছন্দ হয়েছে, তারপর আমি কোনো প্রোডাকশন হাউসকে দিয়েছি, তাদের পছন্দ হলে তারা কিনে নিয়েছে এবং ম্যাক্সিমামই কিনে নিয়েছে, রিলিজ হয়েছে এক একটা ব্যানার থেকে। বাট এখন আর কাউকে দিচ্ছি না, এখন আমরা নিজেদের চ্যানেলেই নিজেরা গান রিলিজ করছি, কারণ আলটিমেটলি কোনো লাভ নেই। আর্টিস্টরা দিন শেষে আর্টিস্টরাই ঠকছে আর ব্যবসা মানে করে যাচ্ছে অন্যজনরা। তো শিল্পীদেরও এন্ড অফ দ্য ডে আসলে ব্যবসায়ী হতে হয়। আচ্ছা, হ্যাঁ, হতে হয়, না হলে সারভাইভ করাটা অনেক কষ্টকর। আসলে শিল্পী ভেদে আসলে মতের ভিন্নতা থাকতেই পারে, অনেকেরই মতের ভিন্নতা আছে এবং তারকাকথন এমনই একটা প্ল্যাটফর্ম যে সকলের মতামতকে আসলে তারা সাদরে গ্রহণ করে। আমরা জানতে চাই আসলে শিল্পীরা কিভাবে, এই জন্যই অনুষ্ঠানটা এত বছর ধরে জনপ্রিয় দর্শকদের কাছে। না, আমি যতবার, আমার তো বেশ একবার তো আমি আর বাপি একসাথে বসেছিলাম এবং আমি নিজেও বেশ কবার আসার সৌভাগ্য আমার হয়েছে এবং কথা বলেছি সব সময় এগুলো নিয়েই, এই ধরনের ক্রাইসিস নিয়ে, কি হচ্ছে কি হবে। কিন্তু খুব একটা যে পরিবর্তন হয়েছে গত 3-4 বছরে, আমি 3-4 বার এসেছি তারকাকথনে, তো আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আসলে অগ্রগতিটা কত দূর হলো, এগোলো, তা আমি বলবো 0। কিন্তু আপনার ক্যারিয়ারের অগ্রগতিতে নতুন একটা মাইল ফলক যুক্ত করেছে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের এই সেক্টরটা। সেটা তো আমার নিজেরই বের করতে হয়েছে, তো আমাদের সবারই এখন সেটাই বলছি আর কি, যে এখানে কেউ এগিয়ে দিয়ে যাবে না, কেউ হেল্প করবে না, কেউ আমি অনেক ভালো গান গাই, আমি অনেক ভালো কাজ করি, আমার কাজ অনেক কোয়ালিটিফুল, আমাকে মানুষ ডেকে নিয়ে যাবে, এই থটটা আসলে ভুল আমাদের দেশে। আমরা আসলে একটা চলতে হবে, কারণ যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একটা চলরে, এই পন্থায় বিশ্বাসী হয়ে আসলে আমরা পথটা চলবো। মেজবা বাপির কাছে একটু শুনবো, গান তো আছে আপনার জীবনের পুরোটা জুড়েই আপনি বলেছেন, এবং আপনার পরিবারের সদস্যরাও গানের সাথে এত ওতপ্রোতভাবে জড়িত যে ছোট্ট আমাদের খুদে সদস্য এসেছে পরিবারের, তিনিও আসলে গানকে খুব ভালোবাসেন। ওর পরিবারটা যে মিষ্টি হচ্ছে এখন, আমি ফেসবুক খুললে শুধু মেজবা বাপির পারিবারিক ভিডিওগুলো দেখি এবং ভীষণ মিষ্টি লাগে। ওর সাথে তো আমার খুবই পারিবারিক একটা সম্পর্ক, মানে বন্ধুর থেকে ভাইয়ের জায়গাটা ওর সাথে আমার বেশি। এমন না যে প্রতিদিন কথা হয়, প্রতিদিন দেখা হয়, অনেক কিছু নিয়ে আলোচনা হয়, ব্যাপারটা এরকম না। বাট যখনই কথা হয় তখন ওটা কেউ শুনে বুঝতে পারবে না যে অনেক দিন পর কথা হলো, কানেকশনটা ওই জায়গায়। তো ওর ওয়াইফও পেয়েছে মাশাআল্লাহ, খুবই ম্যাচিওর, খুবই ম্যাচিওর। আর বাচ্চাটা যেটা হয়েছে, ও মাই গড, মানে আমরা বাচ্চা বলতে যেই মানে নতুন নতুন বাবা মা হলে যেই মানে প্যানিকটা হয় বা যেই ভয়টা হয়, আমার মনে হয় বাপ্পির বাচ্চার মতো বাচ্চা যদি থাকে তাহলে কোনো বাবা মা, আমি একটু বাবার কাছে শুনতে চাই কি বলছে। সত্যি না, ও একেবারেই মানে শান্ত, বাবার মতো হয়েছে, কাঁদে না খুব বেশি, একটু বিরক্ত হলে বিরক্তি দেখায়, আর যখন একটু এরকম বিরক্ত হয় তখন গান গাইলে হেসে দেয়। হ্যাঁ, আর শোনে, বাবার গান শোনে। আচ্ছা, সেগুলো বিভিন্ন সময় কন্টেন্টে আমরা দেখেছি যে গান করছেন আপনারা পরিবারের সবাই একসাথে বা আপনার ওয়াইফের সাথে। তো এই যে নতুন অধ্যায় জীবনে এবং অনেক দায়িত্ব বেড়ে যাওয়া, সেই দায়িত্ব সামলে মিউজিকের সাথে সব সময় থাকা ডিফিকাল্ট হচ্ছে কি? না, আমি আসলে সবসময় সবকিছু সহজ করে ভাবতে পছন্দ করি, তো জীবনটাকেও যতটা সহজ করে নেওয়া যায়। তো
তো আমার পারিবারিক জীবনটাও একেবারে গানের মতোই। আমার ওয়াইফ গান লিখছে, আমি সুর করছি, আমরা গাইছি, আমাদের একজন শ্রোতা রয়েছে, সে শুনছে। তো আর আপনি যেটা বললেন যে ফেসবুকে আমাদের কিছু সুন্দর মুহূর্তগুলো আমরা শেয়ার করছি, এটার কারণটা হলো আসলে বেশ কিছুদিন ধরে এরকম দেখছিলাম এই ফেসবুকের জন্য যেটা হয়েছে সোশ্যাল মিডিয়ার জায়গাটার জন্য, যে অনেক জায়গায় অনেক অসঙ্গতি, মানুষের এই প্রবলেম ওই প্রবলেম, এই ক্রাইসিস ওই ক্রাইসিস, সব কিছু ফিরে আমার কাছে মনে হয়েছে যে আমাদের জীবনটা ছোট, সেটাকে কতটা সুন্দর করে সহজ করে সাজানো যায়, এবং সেইটা যদি মানুষকে দেখানো যায়, সেটা দেখেও যদি একটু মানুষ বুঝতে পারে, একটু উপলব্ধি করতে পারে যে হ্যাঁ আমরা চাইলেই আসলে সুন্দর করে বাঁচতে পারি, এবং আনন্দ কেন ছড়াই না আমরা সোশ্যাল মিডিয়াতে, তাই না? কি সুন্দর করে বললেন। আচ্ছা, দুজনের কেমিস্ট্রির কথাটা আমরা শুনছিলাম যে পরিবার হয়ে উঠেছেন আপনারা, এবং আপনাদের তো কাজও হয়েছে একসাথে। সো ডুয়েট গান আছে আপনাদের, সেটা নিয়ে একটু শুনতে চাই যে লাস্ট কবে কাজ করেছেন একসাথে? গত বছর আমাদের দুজনের, মানে আমাদের বন্ধুত্বটা এত দিনের, কিন্তু আমরা পরবর্তীতে সেটা আবিষ্কার করলাম যে আমাদের দুজনের একসাথে কোনো গান নেই। অনেক স্টেজে গান গেছি, জিঙ্গল করেছি, অনেক কাজ করেছি, কিন্তু একটা যে বেঁচে থাক, মানে আমরা যে 2-4-5 বছর পরে বলবো যে হ্যাঁ বাকি আমার একটা গান আছে, এরকম কোনো মৌলিক গান আমাদের ছিল না। হঠাৎ করে ওই আইডিয়াটা দিল যে এরকম পীযূষ নামের আমার একটা ছোট ভাই আছে, খুব ভালো কাজ করছে, রূপক তিয়ারি খুব ভালো মিক্স করে, অ্যারেঞ্জমেন্ট করে, সাউন্ডও ভালো, তো ওদের দুইজনকে নিয়ে আমরা 4 জনে মিলে একটা কাজ করা যায় কিনা দেখতো। পরে ও একটা গান সুর করে রূপক, ছেড়ে যাব না, হ্যাঁ রাইট, ছেড়ে যাব না, সেটা পাঠালো এবং শুনে আমার কাছেও বেশ ভালো লাগলো। পরে তো দুজনে মিলে ভয়েস দিয়ে গানটা রেকর্ড করলাম, একটা সুন্দর ছোট্ট মিউজিক ভিডিও হয়েছে, বেশ প্রশংসা করেছে সবাই, আমাদের ইন্ডাস্ট্রির সবাই ফোন করে করে প্রশংসা করেছে গানটা নিয়ে। এবং গানটা রিলিজ হওয়ার পরে মানে এই যে ফোন কলগুলো বাপ্পাদা থেকে শুরু করে, মন্দা থেকে শুরু করে, কোনালাপু থেকে শুরু করে, মানে সবাই বড় ছোট সবাই মানে এত কংগ্রাচুলেট করেছে আমাদেরকে গানটা, কারণ গানটা না একদম সিনেম্যাটিক হয়েছিল গানটা। আমি নিজে পারফর্ম করেছিলাম, ও পারফর্ম করেছিল, আবার একজন তাইসির আহমেদ বলে একজন মডেল আছেন, অস্ট্রেলিয়ায় থাকেন, দেশের বাইরে থাকেন, আমাদেরই বন্ধু, তিনি পারফর্ম করেছিলেন। আর গানটার মিউজিক ভিডিও ডিরেকশন দিয়েছিলেন ভাস্কর জনি। এই গানটি করার পরে এত ভালো রেসপন্স, তারপরে 1 বছর সময় পেরিয়ে গেল, দুজনের কোনো গান আবার আমরা পাইনি, কারণটা কি? এটা আজকে হয়তো একটা প্ল্যান হতে পারে, কারণ পিঙ্কি অনেক ব্যস্ত ওর কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। হ্যাঁ, এটা সত্য, এটা একটু গান তো ব্যস্ত করতে পারলো না বন্ধু। গান নিয়ে যে এত মানে যত ব্যস্ত থাকতে চেয়েছিলাম সেটা তো হচ্ছে না, কিন্তু আশা রাখছি, আশা কখনো ছাড়ি না আমি, সব সময় আশাটা থাকে, এবং হোপ যে সৃষ্টিকর্তার সামনে আরো ভালো সময় আমাদেরকে দেখাবেন, এবং আমাদের যেন কাজ ছেড়ে দিতে না হয়, সেই পর্যন্ত চিন্তাধারা যেন না যায় আর কি। আচ্ছা, এখন তো যে প্ল্যাটফর্মের বদৌলতে যেটি বলছি যে পার্সোনালি নিজের কাজগুলো সকলের সামনে প্রেজেন্ট করারও একটা সুযোগ তৈরি হয়েছে, যেমন বললেন যে এখন তো আসলে নিজেকে নিজেই ঠেলতে হচ্ছে, তো এই প্ল্যাটফর্মগুলোর সুবাদে একার কাজ করাটা সহজ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একজনকে হয়তো মাল্টি ট্যালেন্টেড হতে হচ্ছে, গান লিখতে হচ্ছে, সুর করতে হচ্ছে, বা কারো সাহায্য নিয়ে। মেজবাবু, আপনি নিজের মিউজিক ক্যারিয়ার নিয়ে আসলে কি ভাবছেন ভবিষ্যতে, যে আপনি আসলে নিজেকে কোন জায়গায় দেখতে চান, কি করতে চান? আমি আসলে অনেক বেশি সুদূর প্রসারী পরিকল্পনা করি না, আমার কাছে প্রত্যেকটা আগামীকাল অনেক ইম্পর্টেন্ট। তো আমি যেটা ভাবি যে আমার আগামীকালকের যে কাজটা আমি সেটা সুন্দর করে সম্পন্ন করতে চাই, আমার আজকে আসলে আগামীকালকের প্রিপারেশন নিয়ে কেটে যায়। তো এরকম আমার কাছে মনে হয় প্রত্যেকটা আগামীকাল যদি একসাথে যুক্ত হয়ে আমি সবগুলো কাজ সুন্দর করে করতে পারি, তাহলে একটা সুন্দর জায়গায় নিশ্চয়ই যাব, যেখানে সৃষ্টিকর্তা ভেবে রেখেছেন আমাকে। দারুণ ভাবনা। গানের মানুষের আসলে গানের কথা শুনছি, তবুও জানতে চাই, জীবনে যদি কখনো শিল্পী না হয়ে উঠতেন বা গান নিয়ে ক্যারিয়ারটা না আগাতেন, তাহলে কি হতেন? গান না গাইলে হয়তো গান লিখতাম, গান না লিখলে হয়তো সুর করতাম, তা যদি না হতো তাহলে গান শুনতাম। কিন্তু আপনি যে কোশ্চেনটা করেছেন, আমার ভীষণ রকম শিক্ষক হতে ইচ্ছা করতো। আমি আমার দাদুকে দেখেছি, উনি শিক্ষক ছিলেন। মাঝে মাঝে দাদুর পরীক্ষার খাতাগুলো যখন বাড়িতে নিয়ে আসতেন, তখন দাদুকে হেল্প করতাম খাতাগুলো দেখতে। তখন হয়তো আমি 6-এ পড়তাম, তখন ক্লাস 3-র বাচ্চার খাতা দেখতে হচ্ছে, তো তখন দাদুকে হেল্প করতাম। তারপর দাদু যেভাবে ক্লাস নিতেন, তো আমার
জীবনের একটা বড় অংশ কেটেছে আমার দাদুর সাথে। আমি ওনার কাছ থেকে অনেক কিছু দেখেছি, শিখেছি। উনি কিভাবে কথা বলেন, কিভাবে চলাফেরা করেন। তো সেই জায়গাটা আমাকে ভীষণভাবে নাড়া দেয়। এই কারণে আমি এই প্রথম আমার মনে হলো যে আমি যদি গান না গাইতাম তাহলে শিক্ষক হতাম। এই প্রথম মনে হলো। এখানে বসে এছাড়া তো জার্নালিজম সেক্টরের সাথেও আসলে আপনার একটা সম্পৃক্ততা ছিল, সেক্ষেত্রে সেটা হ্যাঁ। কোনো ক্যারিয়ার হিসেবে নেওয়ার কথা ভেবেছিলেন? এইটা তো আমি সাংবাদিক হিসেবে কাজ করেছি বেশ কিছুদিন। আর যেহেতু ছিল তো সেটা নিয়ে আসলে আপনি সুদূরভাবে ভাবেননি, সেটা নিয়ে কিন্তু সেগুলো আগাননি। নিয়ে আমি কখনোই ভাবিনি এবং সবগুলোই ভেবেছি আমার গানকে যাতে কোনো কিছু আসলে ছাপিয়ে না যায়। যেমন আমার জার্নালিজম পড়ার একটাই উদ্দেশ্য ছিল যে আমি যদি অন্য কিছু পড়ি তাহলে সেইটার প্রেশার এত বেশি থাকবে যে আমার গানটা হবে না। তো এইটার রিলেটেড কোনো একটা সাবজেক্ট যদি হয় তো আমার কাছে মনে হয়েছে যে সাংবাদিকতা হতে পারে, জার্নালিজম হতে পারে। তো এই কারণে সেটা পড়ার পরে যখন যেটা বলছিল যে মানুষের তো আসলে একজন সঙ্গীত শিল্পীর এই সময় আসলে বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়, তারপর হয়তো একটা জায়গায় গিয়ে যদি সৃষ্টিকর্তা রাখেন সেই জায়গায় যাওয়া যায়। তো সেই সময় তো আসলে খুবই অনিশ্চিত ছিল জায়গাটা। তো তখন আসলে যেহেতু আমি ওটাই পারতাম, ওটা পড়াশোনা করেছি, জেনেছি, তো সেই জন্য ভাবলাম একটু এক্সিকিউট করে দেখি আসলে কি হয়। তো তারপরে আসলে গানে এত ব্যস্ত হয়ে গেলাম তখন আর ওটা আবার কন্টিনিউ সেরা করা কণ্ঠে হলো যে না। জার্নিটা আপনার ছিল চ্যানেলের সাথে, তারপর থেকে তো আসলে মিউজিকের যে জীবনটার এই ভাবনাটা সেটা আরো বড় হয়ে গেল। এক্স্যাক্টলি, চ্যানেল আই আমাকে যে প্ল্যাটফর্মটা দিয়েছে সেই সেরা কণ্ঠের বিশাল লম্বা লাইন, বৃষ্টি পড়ছে, সেখানে বিশাল স্বপ্ন নিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে। তারপর একটার পর একটা রাউন্ড আমার মনে আছে, ওখানে রাজশাহী বিভাগ, আমার বাড়ি বগুড়ায়, তো রাজশাহী বিভাগে আমরা ফাইনাল রাউন্ডটা আমাদের শ্যুট হয়েছিল রাত ৩টায়। তো সারাদিন একেবারে ভোরবেলা থেকে শুরু করে সেই রাত ৩টা পর্যন্ত বিশাল স্বপ্ন নিয়ে দাঁড়িয়েছিলাম সেখানে। তো সেই স্বপ্নের জায়গাটা পৌঁছে দিল চ্যানেল আই। বাহ! এবং তারপরে এই যে পথ চলা, সে পথ আসলে চলছেন, আমরা সাথে আছি, আপনি সাথে আছেন আমাদের, এবং মিউজিক তো আছে আপনার জীবনে। জি। পিঙ্কি চেটির মনে আছে পাওয়ার ভয়েসের অডিশনের কথা বা সেই সময়টার কথা? একই সাথে তো সে জার্নিটা একই সাথে শুরু আমাদের হয়েছে। একসাথে চলছিল সেরা কণ্ঠ, যেবার Power Voice, যেবার পাওয়ার ভয়েস মানে হচ্ছে সেবার সেরা কণ্ঠ হচ্ছে একই সময়, একই সময় আমরা একই ফোন লাইনে। দিয়ে একে অন্যের খোঁজ নিতাম, হ্যাঁ, কার বসে কোন বসে এপিসোড আমরা খোঁজ চলছে। নিতাম। তার মানে সেরা- পরিচয়টা কি তার আগে থেকেই ছিল? আরো হ্যাঁ, আরো আচ্ছা। আগে থেকে আমরা যখন ছোট এবং ছোট বলতে গেলেও মানে ছোট হলেও ছোট না, ছোট হলেও বড় মানুষের দায়িত্ব ঘাড়ে, এরকম ছোট আর কি তখন। আচ্ছা। আমরা তখন ছোট ছোট জায়গায় কাজ করি, ছোট ছোট এনজিওদের প্রোগ্রাম করি, ছোট ছোট কর্পোরেটে কাজ করি, দুজনেই দুজনের মতো কাজ করছি। একটা ইনকাম করার একটা চিন্তা ভাবনা শুরু হয়েছে সেই সময়টা থেকে ওর সাথে আমার পরিচয় আর কি। এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে এই যে আজকে এখানে বসে ওর সাথে আমি ইন্টারভিউ দিচ্ছি। আবার স্টেজেও এখন সামনে লাখো দর্শক হয়তো থাকেন, তাদের সামনে গান করা, এটা জার্নিটা একই রকম, ওর জন্য ওকেও আমি রিলেট করতে পারি, ও আমাকে রিলেট করতে পারে। আমার যে ক্ষোভের যে কথাবার্তাগুলো বলি সেগুলো ওর নিজেও রিলেট করতে পারে, কারণ মানে বেড়ে ওঠাটা তো একসাথেই। এখনো যে জায়গায় কাজ করছি ও স্ট্রাগল করছে, আমিও স্ট্রাগল করছি, আমরা সবাই স্ট্রাগল করছি একটা ভালো দিন দেখার আশায়, যে দর্শকরা একটু যদি দর্শকদের চিন্তা ভাবনা যদি একটু চেঞ্জ হতো তাহলে হয়তো ভালো ভালো গানগুলো মানে একটু মানে এগিয়ে যেত মানুষের সামনে। মানে যেই ধরনের একটু বস্তা পচা সস্তা কন্টেন্টগুলো মানুষের দেখার যে অভ্যেসটা হয়েছে এখন, সেই অভ্যেসের জায়গায় যদি একটু ভালো কন্টেন্টগুলো দেখার অভ্যেসটা থাকতো তাহলে মানুষ, আর্টিস্ট, সবাই, ব্যবসায়ীরা সবাই লাভবান হতো, সবাই দিনের পর দিন কাজ করে যেত, কাজের পরিধি আরও বাড়তো। বাহ, অনেক ধন্যবাদ। মেসাব আপির কাছে একটু শুনতে চাই, এখন পর্যন্ত তো আপনার জনপ্রিয় গানের সংখ্যা বেশ অনেকগুলোই আছে বলবো, এবং সেগুলো দর্শকদের ভালোবাসাও কুড়িয়েছে। দর্শক একটা মেইন ফ্যাক্টর, গান কারা শুনছে এবং গ্রহণ করছে কারা। সেক্ষেত্রে বাপির তো অনেক আসলে ভাইরাল যদি বলি এমন গানও আছে, তার মধ্যে কিন্তু অবন্তী স্মৃতির সাথে আপনার একটা গান রয়েছে, সেই গানটির কথা মনে আছে? এখন পর্যন্ত কি এটা আপনার ফেভারিট বলতে পারি? হ্যাঁ, প্রিয় গানের তালিকায় তো অবশ্যই রয়েছে। যতগুলো গান গেয়েছি সবই আমার ভীষণ প্রিয়। এই গানটা একটু স্পেশাল। পিঙ্কি যেমন আমার খুব ভালো বন্ধু, অবন্তীও আমার খুব ভালো বন্ধু, তো
ওর সাথে খুব সুন্দর একটা কাজ হয়েছে। এটাও পীযূষ দাসের লেখা সুর করা। এটাও পীযূষের ছিল। এবং সাজিদ সরকার কম্পোজিশন, মিউজিক অ্যারেঞ্জমেন্ট। একটু ছোট্ট করে জানতে চাই যে আসলে যদি নিজেকে এখন একটা অ্যাডভাইস দিতে হয় এই সময়, তাহলে কি অ্যাডভাইস দিবেন? আরো বেশি কাজ করে যেতে হবে, আরো পরিশ্রমী হতে হবে। আর পিঙ্কি ছেত্রী? একদমই তাই। আমার পরিশ্রমের তো কোনো বিকল্পই নেই আমার কাছে। ট্যালেন্ট আমার কাছে ম্যাটার একটু কম করে, বাট পরিশ্রম, নো ম্যাটার হোয়াট, পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, লেগে থাকতে হবে। ওকে, সো আয়োজনের একেবারে শেষ দিকে চলে এসেছি। আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিব এবং বিদায় নিয়ে আপনাদের গান শুনবো, সেটাই হবে আমাদের আজকের আয়োজনের পূর্ণতা। ঠিক আছে, দর্শকদের থেকে একটু ছোট্ট করে বিদায় নিয়ে আসি। দর্শক, এই ছিল গানে গল্পে আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। চলুন গান শুনতে শুনতে আজকের আয়োজন থেকে আমরা বিদায় নিই। কি শোনাচ্ছেন? আমরা দুজন মিলে তাহলে একটা গান চেষ্টা করি। আমি চেষ্টা করব। এখন তো সময় ভালোবাসা, এই দুটি হৃদয় কাছে আসা। তুমি যে একা, আমিও যে একা, লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়, পেয়েছি তোমাকে এতদিনে, যেও না